নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। ওয়েল নেক্সট দুটো দিন রিটেনশনের আগে, রিটেনশন 15ই নভেম্বর, তার আগের দুটো দিন কিন্তু এখনও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। কোন দিকে কি মুভমেন্ট হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। একটা ট্রেড কিন্তু মোটামুটি চুপি হয়ে যাচ্ছে, যেদিকে এদিকে সঞ্জু স্যামসন জাদেজা নিয়ে এত কথাবার্তা, উল্টো দিকে আর একটা ট্রেড হচ্ছে। আর কলকাতা নাইট রাইডার্স তাদের ক্যাপ্টেন কে হবে সেই নিয়ে অনেক প্রশ্ন। রাহানেকে কেকেআর মানে সার্টেনলি ক্যাপ্টেন হিসেবে দেখছে না, তাকে রিলিজও করতে পারে। সেই জায়গাতে না আমি কোনো অপশান দেখতে পাচ্ছিলাম না, বাট সাডেনলি কিছু আজকে খবর দেখলাম। যদি দুয়ে 4 করার চেষ্টা করি, মনে হচ্ছে যেন কেকেআরের একটা ইনভলভমেন্ট থাকতে পারে, এবং সেই নিয়ে কথা বলবো অবশ্যই। লাস্ট অব্দি দেখতে থাকো। এবং ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার ম্যাচ আছে, সেই ম্যাচে ভারতের প্লেইং 11 কি হতে পারে সেটাও একটু ডিসকাস করে নেব। তো প্রথমে একটু যদি সঞ্জু স্যামসন জাদেজা সেই ট্রেডটা নিয়ে কথা বলি, তো সেই ব্যাপারটা এখন একটু আটকে আছে, অফিসিয়াল কনফার্মেশন আসছে না। তার কারণ হচ্ছে রাজস্থান রয়্যালসের টিমে তোমার 8টা ফরেনার আছে, এবং সেই 8টা ফরেনার থেকে তাদেরকে একজনকে রিলিজ করতে হবে স্যাম কারেনকে ফিট করার জন্য। কারণ স্যাম কারেন ফরেনার, আর 8টার বেশি তো বিদেশি তারা রাখতে পারবে না স্কোয়াডে। তারা এখন অবধি কোনো বিদেশিকে রিলিজই করেনি, ফলে আইপিএল ম্যানেজমেন্ট কিন্তু তাদের কাছে জানতে চেয়েছে নেক্সট 1-2 দিনের মধ্যে যে তারা কাকে রিলিজ করবে। হয়তো করে দেবে, কোয়েনা এমফাকা আছে, ফজলক ফারুকি আছে, তিকসানা আছে, কাউকে না কাউকে রিলিজ করে দেবে, একাধিক জনকেও রিলিজ করতে পারে। তবে সেই রিলিজটা করেনি বলে কিন্তু এখন অবধি সেই ট্রেড ডিলটা ফাইনাল হতে সময় লাগছে, এই একটা খবর বেরিয়ে আসছে। বাট আমার মনে হয় না সেটা নিয়ে কোনো সমস্যা হবে। রাজস্থান রিলিজ করার মতো বিদেশি অনেক আছে, সেখানে তারা হয়তো একজনকে, 2জনকে 3জনকেও রিলিজ করে দিতে পারে, করে জাদেজার সঙ্গে যে সঞ্জু স্যামসনের ট্রেড ডিল সেটা ফাইনাল করবে। এটা গেল ওই ডিলটার একটা আপডেট। সেকেন্ড আর একটা ট্রেড ডিল যেটা হতে চলেছে সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যে। আজকে এর আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে বলেইছি যে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছাড়ার মতো প্লেয়ার খুব কম। তাদের হয়তো একটা ইন্ডিয়ান স্পিনার, একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান এবং একটা ফরেন এবং একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার লাগবে। বাট তারা ছাড়বে টাকা কোথা থেকে পাবে? কারণ বড় প্লেয়ার ছাড়ার মতো কেউই নেই। তো সেখানে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও সেটা জানে, তো তারা তার আগে ট্রেড করে যদি কোনো অপশান আনা যায় সেটার চেষ্টা করছে। এবং যে খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে লখনৌয়ের সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের একটা ট্রেড হতে চলেছে, যেখানে শার্দুল ঠাকুর কিন্তু লখনৌ সুপার জায়ান্ট থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যেতে চলেছে। আর মুম্বাই থেকে লখনৌতে যেতে পারে অর্জুন টেন্ডুলকার। এটাও ইন্টারেস্টিং চয়েস যে অর্জুন টেন্ডুলকারের ওপর লখনৌ সুপার জায়ান্ট ইন্টারেস্ট দেখাচ্ছে। তবে দুটো ডিলই কিন্তু অল ক্যাশ ডিলে হবে, মানে সোয়াপ ডিল না। শার্দুল যাবে 2 কোটি টাকা তার, সেটা লখনৌয়ের পার্সে অ্যাড হবে, এবং যেটা অর্জুন টেন্ডুলকারের ভ্যালু আছে সেটা মুম্বাইয়ের পার্সে অ্যাড হবে, সেটা হলে। তবে এই খবরটা প্রথম কিন্তু রিভিল করে রবিচন্দ্রন অশ্বিন, তিনিই কিন্তু আজকে রিভিল করেছেন যে শার্দুল ঠাকুর কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে যেতে পারেন, সেই ট্রেডটা হতে চলেছে। শার্দুলকে পেলে মুম্বাইয়ের সুবিধা কি হবে? শার্দুল অবভিয়াসলি মুম্বাইয়ের ছেলে, মুম্বাইয়ের কন্ডিশন খুব ভালো করে চেনে, এবং ওয়াংখেড়ের পিছনে শার্দুল প্রথম দিকে সুইংও পেয়ে যাবে। এবং দীপক চাহার, যে মুম্বাইয়ের ফার্স্ট চয়েস ইন্ডিয়ান ফাস্ট বোলার, তার যে এত ইঞ্জুরির সমস্যা, সেখানে তার একটা ব্যাকআপও কিন্তু মুম্বাই পেয়ে যাবে। এমনিতেই তোমার মুম্বাইয়ের কাছে আছে জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, 3টে ফাস্ট বোলিং অপশন ওখানে আছে। দেন চতুর্থ ফাস্ট বোলার হিসেবে দীপক চাহার আছে। ইনকেস দীপক চাহার অ্যাভেলেবেল যদি না থাকে, এক্সপিরিয়েন্স কারোর সঙ্গে যেতে চায়, সেখানে কিন্তু শার্দুল ঠাকুর সেই অপশানটা প্রোভাইড করবে। নয়তো অশ্বিনী কুমারও আছে, যেও গত বছর ভালো করেছিল। ফলে সেই জায়গাতে মুম্বাইয়ের ইন্ডিয়ান পেস বোলিং বিভাগে কিন্তু স্ট্রেংথ হবে, এবং মুম্বাইকে 2টো ফরেন ফাস্ট বোলার খেলাতে হবে, সেই ভাবনা চিন্তাটা আর মাথায় আনতে হবে না। ফলে সেটাই হয়তো সম্ভবত রিজন, যেই কারণে শার্দুল ঠাকুরকে তারা নিয়ে আসছে, এবং সেই ডিলটা অলমোস্ট হতে চলেছে, সেটাই ধরতে পারো। মুম্বাইয়ের জার্সিতে আমরা শার্দুল ঠাকুরকে খেলতে দেখতে পাবো। দেন যে ব্যাপারটা বলছিলাম যে রাজস্থান রয়্যালস কিন্তু আরও একটা ট্রেড ডিলে ইনভলভ হতে পারে, এবং সেই ট্রেড ডিলটা কি কলকাতার সঙ্গে? ESPN ক্রিকইনফো কিন্তু এইটা বলেছে, এবং ESPN ক্রিকইনফো এটাও জানিয়েছে যে তোমার নীতিশ রানা, সে কিন্তু রাজস্থান রয়্যালসের প্ল্যানিংয়ে নেই। যে নীতিশ রানাকে 4,20,00,000 টাকায় রাজস্থান রয়্যালস লাস্ট বছর কিনেছিল, তাহলে নীতিশ রানার নেক্সট ডেস্টিনেশন কোথায় হতে চলেছে? তাহলে কি কেকেআর নীতিশ রানাকে আনার জন্যই রাহানেকে রিলিজ করার কথা ভাবছে? এবার রানাকে কি রাজস্থান থেকে ট্রেড করে আনা সম্ভব? তো রাজস্থান যদি রানাকে তাদের প্ল্যানিংয়ে না রাখে, রাজস্থান কিন্তু ট্রেড ডিলে আসতেই পারে কেকেআরের সঙ্গে। রাজস্থানের ডিম্যান্ড হতে পারে রবমান পয়েলের মতো একটা প্লেয়ার। রবমান পয়েলকে পেলে রাজস্থান হেটমায়ারকেও ছেড়ে দিতে পারে, বা হেটমায়ারের বিকল্পটাও তারা পেয়ে যাবে। 1.5 কোটি টাকায় রবমান পয়েল একটা ভীষণ ভালো ডিল হবে তাদের জন্য, তারা কিন্তু সেই ট্রেডে ইন্টারেস্টেড হতেই পারে। ইভেন যদি অজিঙ্ক্য রাহানেকেও রাজস্থান চায়, আমি অবাক হব না। আমি যদি রাজস্থান ম্যানেজমেন্টে থাকতাম, আমি এই জিনিসটা ভেবে দেখতাম যে ঠিক আছে, সঞ্জু চলে গিয়েছে, আমরা টপ অর্ডারে বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল সেই জুটির উপর ভরসা করব। বাট সূর্যবংশীর এটা সেকেন্ড সিজন, এবং যে সমস্ত ইয়ংস্টার বা যে সমস্ত প্লেয়ার একদম প্রথম সিজনে দুরন্তভাবে উঠে আসে,
সেকেন্ড সিজনে স্ট্রাগল করেই করে, বেশিরভাগ জনই করে। সেটা তুমি ভেঙ্কটেশ আয়ারের ক্ষেত্রেও দেখতে পাবে, জেক ফ্রেজার ম্যাকগ্রাকের ক্ষেত্রে দেখতে পাবে, আরও অনেক প্লেয়ারের ক্ষেত্রে হয়েছে। কারণ সেকেন্ড সিজনে ওই প্লেয়ারটার দুর্বলতাগুলো অপোনেন্ট টিম আর কি তোমার কি বলবো স্টাডি করে আসে, এবং সেই প্লেয়ারটার উপরেও এক্সপেকটেশনের প্রেসার থাকে, কিন্তু ফেল করে সেই সময়। তো সেখানে যদি রাজস্থান ভাবে যে সূর্যবংশীর যদি সেই লেভেলের টুর্নামেন্ট না যায়, আমাদের একটা এক্সপিরিয়েন্স টপ অর্ডার ব্যাটসম্যান দরকার, রাহানে কিন্তু ভালো চয়েস হতে পারে সেই জায়গাতে অ্যাজ এ ব্যাকআপ ওপেনার। তো সেখানে কিন্তু রাজস্থান চাইলে ডিল করতেই পারে কেকেআরের সঙ্গে। কেকেআর যদি নীতিশ রানাকে প্ল্যানিংয়ে রাখে, নিয়ে আসতেই পারে। আর যদি ইনকেস কোনো ট্রেড ডিল না হয়, কেকেআর যদি ধরো পাওয়েলকে ছাড়লো না বা রাহানিকে ছাড়লো না, যদি এরকম কোনো ব্যাপার হয়, সেখানে কিন্তু যদি অকশনে নীতিশ রানা আসে, তার জন্য কিন্তু কেকেআর সেখানে যেতে পারে। নীতিশ রানা অবশ্যই ভালো ক্যাপ্টেনশিপ করেছিল, আমি তো বলবো রাহানির থেকে নীতিশ রানা 2023-এ ভালো ক্যাপ্টেনশিপ করেছিল। এবং তারই পাশাপাশি মিডিল অর্ডার ব্যাটসম্যান যে স্পিন ভালো খেলে, যে জায়গাতে কেকেআর স্ট্রাগল করেছে, স্পিন হিটার ছিল না। এবং আমরা দেখেছিলাম নীতিশ রানার সঙ্গে রিঙ্কু সিংয়ের পার্টনারশিপগুলোও ভালো হতো, কারণ যখন স্পিন আসতো প্রথম দিকে কিন্তু নীতিশ রানা স্পিনার এগেনস্টে অ্যাগ্রেসিভ খেলতো, রিঙ্কু সিং একটু সেটেল হবার টাইম পেত, তারপর রিঙ্কুকেও আমরা ভালো খেলতে দেখতাম। তো সেই সব ফ্যাক্টরগুলোর কথা মাথায় রেখে কিন্তু নীতিশ রানাকে কেকেআর কি ফেরাবে। কিছুদিন আগে নীতিশ রানা একটা পার্পেল হার্ট দিয়ে একটা পার্পেল মানে ড্রেস পরে ছবি ছেড়েছিল, তখনই একটু সন্দেহ হয়েছিল। এবার ব্যাপারটা যেন আরেকটু পরিষ্কার হবার মতো জায়গাতে যাচ্ছে। নীতিশ রানা নিজে গত বছর খুবই রেগে গিয়েছিল যখন কেকেআর তাকে নেয়নি, এবং কেকেআরের প্রতি ফ্রাস্ট্রেশন দেখিয়েছিল। বাট এক বছর বাদেই কি রিইউনিয়ন হতে পারে, দেখা যাক, উত্তর ভবিষ্যৎ দেবে। বাট একটা পসিবিলিটি কিন্তু তৈরি হচ্ছে। নীতিশ রানাকে কেকেআর ক্যাপ্টেন হিসেবে দেখতে পেলে তোমরা কি খুশি হবে? কমেন্টে জানিও। দেন যদি আমরা কথা বলি হচ্ছে তোমার ভারত বনাম সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ নিয়ে। প্রথম টেস্ট ইডেন গার্ডেন স্টেডিয়ামে হতে চলেছে 14 তারিখ থেকে, এবং সেই প্রথম টেস্টে ইন্ডিয়ার কীরকম প্লেইং 11 আমরা এক্সপেক্ট করতে পারি। তো ইডেনে খেলা মানে সুজন মুখার্জি আবার সে বক্তব্য রাখতে চলে এসেছে। সুজন মুখার্জি বলেছে, আমি একদম স্পোর্টিং পিচ বানিয়েছি, প্রথম দিন থেকেই বল ঘুরবে না, প্রথম দিনে ক্যারি থাকবে, দেন সেকেন্ড ডে বা থার্ড ডে থেকে বল ঘুরতে পারে। ঠিক আছে, ভালো পিচ বানিয়েছে, সে যেরকম বলে সেরকম বলছে। এবার সেই হিসেবে কিন্তু ভারতের প্লেইং 11 এই টেস্ট ম্যাচে কেমন হতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি, তো অবভিয়াসলি কিন্তু ইন্ডিয়ার হয়ে ওপেন করবে কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। 3 নম্বরে কিন্তু সাই সুদর্শন খেলবে। দেন 4 নম্বরে অবভিয়াসলি ক্যাপ্টেন শুভমান গিল, এবং 5 নম্বরে ঋষভ পন্থ। দেখো এটাও হতে পারে 5-এ জাদেজা আসতে পারে, জাদেজাকে আগে ব্যাট করাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, বাট আমি এই লাইন আপে জাদেজাকে সাথেই রাখছি সুবিধার জন্য, আমি ব্যাটসম্যানগুলোকে টপ 6-এ রাখছি। তো 6 নম্বরে কিন্তু আরও একটা এক্সট্রা ব্যাটসম্যান ইন্ডিয়ান টিম এই ম্যাচে খেলাবে, আর সেই নামটা হচ্ছে ধ্রুব জুড়েল। ধ্রুব জুড়েল ইন্ডিয়া এর হয়ে দুরন্ত করেছে, বোধহয় ব্যাক টু ব্যাক দুটো ইনিংসেই 100 করে, এবং ব্রিলিয়ান্ট ব্যাটিং করছিল। ফলে সেই জায়গাতে কিন্তু ধ্রুব জুড়েলকে টিম ইন্ডিয়া ইনক্লুড করতে চলেছে প্রথম টেস্টে। উইকেট কিপিং হয়তো ঋষভ পন্থী করবেন, ধ্রুব জুড়েল কিন্তু পিওরলি অ্যাজ এ ব্যাটসম্যান মিডল অর্ডারে কিন্তু খেলতে পারেন। দেন 6 নম্বরে ধ্রুব জুড়েলের পর 7 নম্বরে অবভিয়াসলি রবীন্দ্র জাদেজা। যেটা বললাম এরকম হতে পারে ঋষভ পন্থ 5-এ জাদেজা 6-এ ধ্রুব জুড়েল 7-এ, বা জাদেজা 5-এ ঋষভ পন্থ 6-এ ধ্রুব জুড়েল 7-এ, সেরকম কিছু হতে পারে। বাট আমি 7-এ জাদেজাকে রাখছি। দেন 8-এ তোমার থাকবে ওয়াশিংটন সুন্দর। 9 নম্বরে কে, অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব? অক্ষর এলে বোলিংয়ের পাশাপাশি একটা এক্সট্রা ব্যাটিং অপশানও থাকবে, তবে এত ব্যাটিংয়ের কি দরকার আছে? কুলদীপ যাদব হয়তো তুলনামূলক বেশি এফেক্টিভ হবে, যদিও ইন্ডিয়া এর হয়ে ম্যাচটাই কুলদীপকে একদমই এফেক্টিভ লাগেনি। বাট একটা ম্যাচ থেকে কুলদীপকে না জাজ করে হয়তো কুলদীপকে খেলালেই বেটার অপশান হবে, সেটাই মনে হচ্ছে। তবে দেখা যাক টিম ম্যানেজমেন্ট কার সঙ্গে যায়, অক্ষর/কুলদীপ সেই অপশানটাই আমি 9 নম্বরে রাখলাম। আর 10-11 দুজন ফাস্ট বোলার অবভিয়াসলি তোমার মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা। এই প্লেইং 11 নিয়েই কিন্তু প্রথম টেস্ট ম্যাচে ইন্ডিয়া যেতে চলেছে। বাকি তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে পারে, কমেন্টে জানিও। কোনো চেঞ্জ তোমরা চাও কিনা, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।